আজকের ভিডিওতে মূত্র সংক্রান্ত একটি রোগ নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তো রোগটির নাম হচ্ছে পেন্টোসুরিয়া। এবার এই পেন্টোসুরিয়া রোগটি কাকে বলে, তো সেটা যদি বলতে হয় তাহলে এভাবে বলতে হবে, কোনো কারণে মূত্রের সঙ্গে অত্যাধিক পরিমাণে পেন্টোজ বের হয়ে গেলে সেই রোগটিকে পেন্টোসুরিয়া বলে। আজকের ভিডিওতে এ রোগের কারণ, লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আমি লিখি যে এই পেন্টোসুরিয়া রোগটি কী, তারপরে আপনাদের ব্যাখ্যা করে শোনাই। তা রোগটির নাম হচ্ছে PNTOSURIA, উচ্চারণ হচ্ছে পেন্টোসুরিয়া, ঠিক আছে। বাংলা উচ্চারণটাও এই, রোগটির ইংলিশ নাম হচ্ছে পেন্টোসুরিয়া। এবার আমি আপনাদের প্রথমেই বলে গেছি এর সংজ্ঞাটা, তো সংজ্ঞাটাও বুঝতে হলে একটু তো ব্যাখ্যা করতে হয়, তা নাহলে বুঝবেন কি করে যে রোগটি কী। তো আমি প্রথমেই বলেছি যে কোনো কারণে মূত্রের সঙ্গে অত্যাধিক পরিমাণে পেন্টোজ বের হয়ে গেলে, এবার এই পেন্টোজটা কি, PENTOS, পেন্টোস, ঠিক আছে। এই পেন্টোসটা কি? এই পেন্টোসটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্য রয়েছে তার একটি উপাদান। তো এই উপাদান আমাদের মূত্রের সঙ্গে বেরোয়। তো যখনই বের হয় এই রোগটিকে বলা হয়, এই পেন্টোসের নাম অনুসারে এই রোগটিকে বলা হয় পেন্টোসুরিয়া। একটা এক্সাম্পল দিই আপনাদের, আম, জাম, তারপরে হচ্ছে ওই আঙুর, কুল, এই ধরনের ফল বেশি খেলে দেখবেন মূত্রের একটা পরিবর্তন আসে। মূত্রের অবশ্যই মূত্র কালচে কালচে বর্ণের হয়, একটা পরিবর্তন অবশ্যই আছে। তো এই যে আমি যে ফলকটির নাম বললাম, আম, জাম, তারপরে খেজুর, তারপরে কুল, তো এই পদার্থে প্রচুর পরিমাণে এই পেন্টোস থাকে, এবার সেটা কিন্তু বের হয়। তো অনেক মানুষের এই পদার্থটি এগুলো না খেলেও বের হয়। এবার এই পেন্টোস যখন মূত্রের সঙ্গে বের হয় তখন নানান প্রকার জটিল অবস্থার সৃষ্টি হয়। তো সেই রোগটির নামই হচ্ছে পেন্টোসুরিয়া। এবার এই পেন্টোসুরিয়া যদি আরও এক্সপ্লেন করতে হয় তাহলে নর্মাল বিষয়টা বলতে হয়, আমাদের মূত্রে আমরা যে প্রস্রাব করি সেই মূত্রে কিন্তু প্রতিনিয়ত একটা নর্মাল এই পেন্টোস বের হয়। সেটা নর্মালটা হচ্ছে 1 থেকে 4 গ্রাম, ঠিক আছে। 1 থেকে 4 গ্রাম প্রতিনিয়ত এই পেন্টোস এই পদার্থটি বের হয়। এবার যদি কোনো কারণে এই পদার্থটি বেশি পরিমাণে বের হয় তবে সেই রোগটিকেই পেন্টোসুরিয়া রোগ বলে। এবার এই পেন্টোসুরিয়া রোগের কারণ আছে, লক্ষণ আছে, সেইগুলো আমরা জেনে নিই তাহলে আরও সুবিধা হবে। এবার কারণ এবং লক্ষণ আমরা একই সঙ্গে জানবো, তাহলে সময়টা আমাদের কম লাগবে। আমি 1, 2, 3 করে বলে দেব। তো নাম্বার 1 আমি এখানে লিখি কজেস অ্যান্ড সিমটম, মানে লক্ষণ এবং কারণগুলো আমি একই সঙ্গে বললে আপনাদের সুবিধা হবে, ভিডিওটির কম সময় লাগবে। যদি আলাদা আলাদা করে বলতে চাই তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে এই কারণ এবং লক্ষণগুলো বলতে। তো নাম্বার 1-এ আমি বলবো এই কজেস বা সিমটম একই। নাম্বার 1-এ বলবো দীর্ঘদিন জ্বরে ভুগলে, ঠিক আছে, দীর্ঘদিন জ্বরে ভুগলে বা উপবাস করলে কিন্তু এই রোগটি হয়। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন জ্বরে ভোগে বা উপবাস করেন, এই যে আমাদের পুজোর সময় অনেকে উপবাস থাকে, তারপরে রোজার সময় রোজা থাকে, এটা কিন্তু এক ধরনের উপবাস। তো দীর্ঘদিন যদি কোনো ব্যক্তি এরকম উপবাস করেন বা দীর্ঘদিন জ্বরে ভোগেন তাহলে কিন্তু মূত্রের সঙ্গে এই পেন্টোস যে পদার্থটি এটা কিন্তু বের হয়। একটা গেল। আবার নাম্বার 2-তে বলি
বিপাক ক্রিয়ার ত্রুটি থাকলে, বিপাক মানে হচ্ছে এই যে পাচন ক্রিয়া আর কি, আমরা যে খাদ্য খাই সেই খাদ্য হজম হওয়ার একটা নিয়মে হয়, সঠিকভাবে হয়। কারোর যদি এটার বিরুদ্ধে কিছু হয়, এটা সঠিকভাবে হজম না হয়, বিপাক ক্রিয়ার কোনো ত্রুটি থাকে, তাহলেও কিন্তু এই পেন্টোসুরিয়া রোগটি হয়। এবার নাম্বার 3-তে বলি, বুদ্ধিবৃত্তির অক্ষমতা। মানে এই যে পেন্টোসুরিয়া, এই পেন্টোসুরিয়া রোগটি যদি হয়, অর্থাৎ পেন্টোর যে পদার্থটি এটা যদি মূত্রের সঙ্গে বেরিয়ে যায়, তাহলে কিন্তু বুদ্ধিবৃত্তির অক্ষমতা এসে যায়, মানে সঠিকভাবে চিন্তা করতে পারে না। আমরা যেটাকে এরকমটা হলে বোকা বোকা হয়ে যায় মানুষ, বয়স হচ্ছে অথচ বোকামিটা থেকে যায়, তার কারণের জন্যই হয়, এই পেন্টোসুরিয়া রোগ হলে এটা হয়। এবার নাম্বার 4-এ বলি, অত্যন্ত ক্লান্তি ও দুর্বলতা বোধ, শীতবোধও করে। মানে এ রোগে যখন রোগী আক্রান্ত হয় তখন মিছিমিছি খুব ক্লান্তি, দুর্বলতা এবং শীত শীত বোধও করে। এবার নাম্বার 5-এ বলি, অন্ধাত্ব, বধিরতা, খিঁচুনি, এই রোগগুলোও কিন্তু হয়। এই যে মানুষ অন্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে বধির মানে কানে শুনতে পায় না, খিঁচুনি, অঙ্গ বিকৃতিও হয়। মানে এই পেন্টোসুরিয়া রোগটি যখন হয়, মূত্রে প্রচুর পরিমাণে পেন্টোজ বের হয়, তখনও কিন্তু এই রোগগুলোও কিন্তু এসে যায়। এবার এই রোগটির চিকিৎসার জন্য আমি বেছে বেছে 4টি রেমিডির গুরুত্বপূর্ণ তথ্যগুলো, মানে এই রোগের ক্ষেত্রে কি লক্ষণগুলো থাকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে একেবারে 100% সুনিশ্চিত রূপে আমি বলতে পারি যে আপনি একেবারে সঠিকভাবে ঔষধ নির্বাচন করতে পারবেন। এ রোগে ভীষণ কার্যকরী একটি রেমিডিটির নাম হচ্ছে সিপিয়া। অত্যন্ত ক্লান্তিবোধ, দুর্বলতাবোধ এবং শীতবোধ করে এমন রোগীদের জন্য আপনি সিপিয়া ঔষধটির কথা ভাবতে পারেন। মানে সিপিয়া রোগীরা কিন্তু এগুলো থাকবে, এ রোগে আক্রান্ত হলে ক্লান্তিবোধ, দুর্বলতাবোধ বা শীতবোধ অনুভব করে, এমন লক্ষণগুলো কিন্তু সিপিয়া রোগীদের মধ্যে দেখতে পাবেন। এবং এই সিপিআর রোগীরা যখন এ রোগে আক্রান্ত হবে, তখন কিন্তু আরও সুন্দর সুন্দর লক্ষণ দেবে। তো সেই লক্ষণ হচ্ছে কীরকম, প্রথম ঘুমের মধ্যে এরা কিন্তু অসাড়ে মূত্রপাত করে দেয়, মানে রোগী জানেও না যে তার মূত্রপাত হয়ে গেছে। এবং এরা যখন মূত্র ত্যাগ করে, মানে সিপিআর রোগীরা যখন মূত্র ত্যাগ করার সময় প্রচুর সময় নেয়, কেননা 10 মিনিট 15 মিনিট বসে মূত্র ত্যাগ করে, এরকম কি ব্যাপার। এবারে সিপিআর রোগীদের মূত্রের সঙ্গে কিন্তু লাল লাল বালুর কণা বের হয়, মানে বালির কণার মতো লাল লাল কণা বের হয়। এটা যদি মূত্র ধরে রাখা যায় তাহলে সেখানে কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার এই সিপিআর রোগীদের আরও সুন্দর বৈশিষ্ট্য আছে। উপবাস যখন করে তখন কিন্তু এই সিপিআর সমস্ত রোগ ব্যাধি বাড়ে। আমি তো এই লক্ষণেই বলেছি যে উপবাস করলে বা দীর্ঘদিন জ্বরে ভুগলে এই রোগে আক্রান্ত হতে পারে। তো সিপিআর রোগী যদি হয় তাহলে উপবাসকালে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেবে। তাহলে এর থেকে আপনি বুঝতে পারবেন যে রোগীকে সিপিআর দিতে হবে। আরও একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে সিপিআর রোগীদের মূত্র যদি ধরে রাখা যায়, তাহলে যে পাত্রে আপনি ধরে রাখবেন সেই পাত্রে কিন্তু সেই পাত্রের সঙ্গে লেগে যাবে। তার মানে ওদের মূত্রটা কিন্তু আঠালো এবং তেলতেলে। তো আঠালো এবং তেলতেলে হওয়ার জন্য এরকমটি হয়। তো মূত্রের যে লক্ষণগুলো তার দিকে বেশি গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করবেন, তাহলে কিন্তু ভুল হবে না। এবার এই সিপিআর রোগীদের ক্ষেত্রে 30 এবং 200 শক্তি কিন্তু ভালো কাজ করে, তো সেক্ষেত্রেও আপনাকে কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ ব্যবহার করতে হবে। আমি নেক্সটে আসি এ রোগে ভীষণ কার্যকরী একটি রেমিডির কথায়। তো রেমিডিটির নাম হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। এবার এই প্লাম্বাম মেটালিকাম ঔষধটি আপনি কখন ভাববেন, যখন দেখবেন যে কোনো রোগীর শরীরের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের কাঠিন্যতা প্রাপ্তি হয়েছে, মানে শক্ত হয়ে গেছে, তখন কিন্তু আপনি এই প্লাম্বাম মেটালিকাম ঔষধটির কথা ভাববেন। মানে আমি কি বলতে চাইছি একটু এক্সপ্লেন করে বলি। এই প্লাম্বাম মেটালিকামের রোগীদের শরীরের কোনো অংশ শক্ত হয়ে যায়, সেটা হাত হতে পারে, পা হতে পারে, কোনো অংশ কিন্তু কাঠিন্যতা প্রাপ্তি হবে, মানে শক্ত হয়ে যাবে।
তো এরকম রুগীদের ক্ষেত্রে আপনি কিন্তু প্লাম বা মেটালিকাম ঔষধটির কথা ভাবতে পারেন। এই প্লাম বা মেটালিকামে রুগীদের মূত্র সংক্রান্ত কেমন লক্ষণ আসে? তো এদের বারবার নিষ্ফল মূত্রবেগ হয়, মানে মূত্র ত্যাগ করতে যায়, প্রস্রাব বেগ আসে, মূত্র ত্যাগ করতে যায় আবার হারিয়ে যায়, সেই মূত্র থাকে না, এরকমটি কিন্তু থাকবে। এবং মূত্র যদি হয় তাহলে সেই মূত্র করার সময় কিন্তু কোথ বা প্রেশার অবশ্যই দিতে হবে। এবার এই প্লাম বা মেটালিকামের রুগীদের মূত্রে অ্যালবুমিন থাকে। মূত্রে অ্যালবুমিন থাকলে কি হয়? মূত্রে অ্যালবুমিন থাকলে মূত্র কিন্তু ঘোলাটে বর্ণের হয়, মূত্রের পরিমাণে কম হয় এবং মূত্রের যে আপেক্ষিক যে গুরুত্ব সেটাও কিন্তু কমে। এই ইউরিন টেস্ট করালে এই মূত্রের আপেক্ষিক যে গুরুত্ব আছে সেটা দেখায়। তো আপনি দেখবেন যে প্লাম বা মেটালিকামের রুগী হলে আপেক্ষিক গুরুত্বটা কম হয়। এবার এই প্লাম বা মেটালিকাম ঔষধটি 30 শক্তি বেশি কার্যকরী এই রোগের ক্ষেত্রে। তো যদি আপনি ব্যবহার করেন তাহলে 30 শক্তি দিনে 2 বার সূক্ষ্মমাত্রা ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। আমি সর্বশেষে বলি এই রোগে ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমেডি, সেটা হচ্ছে ন্যাট্রামিউর। এবার এই ন্যাট্রামিউর ঔষধটি আমরা কাদের জন্য ভাবতে পারি? তো আপনি দেখবেন যে যাদের মুখ তেলের মতো চকচক করে এবং ভীষণ দুর্বল, তো তাদের ক্ষেত্রে আপনি প্রথমে এই ন্যাট্রামিউর ঔষধটির কথা ভাবতে পারেন। এবং এই ন্যাট্রামিউর ঔষধটি রুগীরা কিন্তু আমাদের ওই আর্ডিয়াম রুগীদের মতো এরা খায় দেয়, বেশ খায় দেয়, কিন্তু স্বাস্থ্যের কিন্তু উন্নতি কিছুতেই হয় না, মানে দিন দিন রোগা হতেই থাকে। এই লক্ষণটি আমাদের ওই আর্ডিয়ামে থাকে, এই ঔষধেও থাকে। এবার এই ন্যাট্রামিউর ঔষধের রুগীদের কিন্তু মূত্রের পরিমাণ বাড়ে, মানে মূত্রে বেশি পরিমাণে হয়, মূত্র কমে না। আগের ঔষধটিতে যেমন কমে, এদের কিন্তু কমে না, এদের কিন্তু মূত্রের পরিমাণ বাড়ে। চলার সময় হ্যাঁচি দিতে বা কাশি দিতে অসাড়েও কিন্তু এদের মূত্রপাত হয়ে যায়। আরও সুন্দর লক্ষণ আছে ন্যাট্রামিউরের রুগীদের ক্ষেত্রে। এই ন্যাট্রামিউরের রুগীরা কিন্তু প্রকাশ্যে মূত্রপাত করতে পারে না, বা এদের কাছে যদি কোনো অচেনা ব্যক্তি থাকে বা চেনা ব্যক্তি থাকে তাহলে এরা কিন্তু মূত্রপাত করতেই পারে না, মানে প্রস্রাব করতে পারে না। মানে কোনো ব্যক্তির উপস্থিতিতে এরা কিন্তু মূত্র ত্যাগ করতে পারে না, অর্থাৎ প্রস্রাব করতে পারে না। এবার এই ন্যাট্রামিউরের ঔষধের রুগীদের মূত্র ত্যাগকালে কিন্তু প্রচুর সময় লেগে যায়। একাও যদি প্রস্রাব করে কারোর অনুপস্থিতি, তাহলেও মূত্র ত্যাগ করতে কিন্তু অনেকটা সময় লাগে। এবার এই ন্যাট্রামিউর ঔষধটি এ রোগের জন্য 30 শক্তি বেশি কার্যকরী। যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এবার আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমি সূক্ষ্মমাত্রার ডোজটা পরে বলে দেবো। তো আমি সূক্ষ্মমাত্রার ডোজ বানানোর একটা অর্ডিনারি পন্থা আপনাদের বলে দিচ্ছি। আপনারা এইভাবে সূক্ষ্মমাত্রার ঔষধ বানিয়ে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। তো অর্ডিনারি পন্থাটা হচ্ছে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে, ঠিক আছে? 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। এর মধ্যে কয়েক ফোঁটা আরএস দেবেন, মানে রেকটিফাইড স্পিরিট, এবং কয়েক ফোঁটা আরএস দিয়ে ভালো করে ঝেঁকে নেবেন। তারপর আপনার নির্বাচিত ঔষধ, মানে লক্ষণ অনুসারে যে ঔষধটি এলো তার দেবেন 1 ড্রপ, ঠিক আছে? 1 ফোঁটা দেবেন, 1 ফোঁটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে আপনার ঔষধ তৈরি হলো। এখান থেকে আপনি 2 চা চামচ যদি খাওয়ান তাহলে আপনার সূক্ষ্মমাত্রায় ডোজ হয়ে গেল। এবার আমি আপনাদের যেভাবে বলেছি দিনে 2 বার 3 বার শক্তি অনুসারে আপনি সেইভাবেই খাওয়ান, এতে আপনার রোগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।